হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ অর্নিতা। আমি প্রিপ নিট জেই অ্যাপের বায়োলজি এডুকেটর। আজকে আমি মেনলি ফার্স্ট লেকচার আপলোড করতে যাচ্ছি এই অ্যাপে। তো আজকের টপিক হচ্ছে ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস ফ্রম হিউম্যান ফিজিওলজি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে এই চ্যাপ্টারে আমাদের কি কি আছে, আমরা সবাই নিঃশ্বাস ছাড়ি, প্রশ্বাস নিই, তাই তো? আমাদের সবার দেহে শ্বাস প্রশ্বাস চলে সব সময়। তো এই যে প্রসেসটা, এই যে শ্বাস প্রশ্বাস যে চলছে, এই প্রসেসটা কিভাবে হচ্ছে, তাই তো আমাদের সবাই জানতে ইচ্ছা করে। অ্যাকচুয়ালি ক্লাস 11-এ এই চ্যাপ্টারটা এই জন্যই তৈরি করা। আমাদের মেডিকেল, তোমরা সবাই নিট যখন দেবে, তোমরা অবশ্যই জেনে থাকবে যে নিট দেওয়ার পর, নিটে যখন তোমরা চান্স পাবে, তখন তোমরা যে মেডিকেল কলেজে যাবে, সেখানে ফার্স্ট ইয়ারে হিউম্যান ফিজিওলজি সম্পর্কে প্রচুর প্রচুর কিছু রয়েছে, যেগুলোর একদম সূচনা করা আছে কিন্তু ক্লাস 11-এ। অ্যাকচুয়ালি ক্লাস 11-এ এনসিইআরটি বই বা যে কোনো বই হোক, যেটা সমস্ত বোর্ডে পড়ানো হয়, সমস্ত বোর্ডেই কিন্তু একটা মেডিকেল পড়ার জন্য একটা সূচনার ব্যবস্থা আমাদের করে দিয়েছে। তো এই যে ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, এই চ্যাপ্টারে আমরা হিউম্যান রেসপিরেটরি সিস্টেমের পুরো পাথরটা জানবো। আমাদের কিভাবে সমস্ত সময় আমাদের নিঃশ্বাস প্রশ্বাস চলতে থাকছে, কখন কিভাবে অক্সিজেনের মাত্রা বাড়ছে কমছে, এবং রেসপিরেটরি ডিসঅর্ডার সম্বন্ধেও কিন্তু আমরা জানবো। তো আমাদের ফার্স্ট শুরু করি পড়াটা। অ্যাকচুয়ালি আমি এই ফার্স্ট পার্টটা বলবো তোমাদের এনসিইআরটি বইয়ের থেকে, কেননা এনসিইআরটি বই ছাড়া না, সত্যি কথা বলছি, নিট একেবারে অসম্পূর্ণ। নিট যদি তুমি ক্র্যাক করতে চাও, অবশ্যই তোমাকে এনসিইআরটি বই পুরোপুরিভাবে ফলো করতে হবে। তো আমরা কোনো লাইনই কিন্তু বাদ দিতে পারি না। এনসিইআরটি বইটা এতটাই ইম্পর্টেন্ট, এনসিইআরটি বইয়ের কোনো লাইন বাদ দিতে পারি না, এমনকি ইন্ট্রোটাও নয়। তো ইন্ট্রোতে কি লিখছে আমরা একটু দেখে নিই। As you have read earlier, oxygen is utilized by the organisms to indirectly break down simple molecules like glucose, amino acids, fatty acids, etc. আচ্ছা বলো তো, এটা আমরা কোথায় পড়েছি? এটা আমরা পড়েছি প্ল্যান্ট রেসপিরেশনে। রেসপিরেশন প্রসেসটাই এই জন্যই হয়। তো এই অক্সিজেনটা কিসের জন্য ইউজ হয়? অ্যাকচুয়ালি ইউজুয়ালি ইউজ হয় হচ্ছে সিম্পল মলিকিউলস লাইক গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এগুলো ব্রেকডাউনের জন্য। তো এই ব্রেকডাউন করে আমরা কি লাভ পাবো? এই ব্রেকডাউন করে অন্য প্রাণীরা কি লাভ পায়? অ্যাকচুয়ালি তারা কি করে? ডিরাইভ এনার্জি টু পারফর্ম ভেরিয়াস অ্যাক্টিভিটিস। তারা এনার্জি পায়, বিভিন্ন কাজ করার জন্য তারা এনার্জি পায়, কিন্তু এই সিম্পল মলিকিউলস গুলোকে অক্সিজেনের দ্বারা ভেঙে। তো এই কার্বন ডাইঅক্সাইড হুইচ ইজ হার্মফুল ইজ অলসো রিলিজ ডিউরিং দ্য অ্যাভাব ক্যাটাবলিক রিয়াকশন। তাহলে কি বোঝা গেল? তাহলে আমরা এটা লিখতে পারি, আমাদের কিন্তু প্রত্যেক জায়গা থেকে নোট তৈরি করতে হবে, প্রত্যেকটা লাইন থেকে আমাদের নোট তৈরি করতে হবে। তাহলে আমরা বলতে পারলাম যে রেসপিরেশন ইজ আ ক্যাটাবলিক প্রসেস, ঠিক কি না? রেসপিরেশন ইজ আ ক্যাটাবলিক প্রসেস। আচ্ছা এবার বলো তো, ক্যাটাবলিক প্রসেস ছাড়া আমরা একে আর কি লিখতে পারি? দেখো ফার্স্ট লাইনে লেখা আছে যে অক্সিজেন ইজ ইউটিলাইজড বাই দ্য অর্গানিজমস টু ইনডাইরেক্টলি ব্রেক ডাউন সিম্পল মলিকিউলস লাইক গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিডস, ফ্যাটি অ্যাসিডস এটসেট্রা। তাহলে আমরা এই লাইন থেকে এই কনক্লুশন আসতে পারি, ইট ইজ অলসো অক্সিডেশন প্রসেস। মানে কি? জারণ, ক্যাটাবলিক অ্যান্ড অক্সিডেশন প্রসেস। তো আমরা এখান থেকে এইটাই পেলাম, এই জিনিসটা পেলাম। ওকে, তো এবার আমরা জানি যে আমরা অক্সিজেন গ্রহণ করি, তো কার্বন ডাইঅক্সাইড যেটা ছাড়ি, তাহলে সেটা কি? কার্বন ডাইঅক্সাইড অবশ্যই আমরা সবাই জানি যে হার্মফুল। এই হার্মফুলের জন্য কি, আমাদের বাতাসে কিন্তু কার্বন ডাইঅক্সাইড খুব বেশি পরিমাণে থাকে না, কারণ 0.03% থেকে যদি বেশি কার্বন ডাইঅক্সাইড আমাদের পরিবেশে হয়ে যায় না, তাহলে কিন্তু পুরো সমগ্র প্রাণী জগৎ, সমগ্র উদ্ভিদ জগতের ক্ষেত্রে যেমন কার্বন ডাইঅক্সাইড কিছু ক্ষেত্রে লাগে, বাট আমাদের ক্ষেত্রে কিন্তু কার্বন ডাইঅক্সাইড একেবারেই লাগে না। আমরা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, আমরা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, কিন্তু কার্বন ডাইঅক্সাইড প্রচন্ড হার্মফুল। তো এই প্রাণী জগতের খুব ক্ষতিকর হয়ে যাবে যদি পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়।
তো হুইচ ইজ হার্মফুল ইজ অলসো রিলিজ ডিউরিং দ্য অ্যাবাভ ক্যাটাবলিক রিয়াকশন। এই রেসপিরেশন বা ব্রিদিং যে প্রসেসটা, এখানে তাহলে কি হচ্ছে, এখানে কিন্তু ক্যাটাবলিক প্রসেস, ক্যাটাবলিক মানে হচ্ছে ভাঙা। ওকে, ক্যাটাবলিক কথাটার মানে হচ্ছে ভাঙা। তো এই ক্যাটাবলিক প্রসেসের মাধ্যমে কি হবে, ওই কার্বন ডাইঅক্সাইড রিলিজ হবে। It is therefore evident that O2 has to be continuously provided to the cells and CO2 produced by the cells have to be released out. তো এটা কনফার্ম করা গেল যে সবসময় কি সেলকে অক্সিজেন দিতে হবে এবং কার্বন ডাইঅক্সাইড কিন্তু ছাড়তে হবে। তো এই যে প্রসেসটা, দ্য প্রসেস অফ এক্সচেঞ্জ অফ O2 ফ্রম দ্য অ্যাটমসফিয়ার উইথ দ্য CO2 প্রডিউসড বাই দ্য সেলস ইজ কল্ড ব্রিদিং, কমনলি নোন অ্যাজ রেসপিরেশন, যেটা আমরা প্ল্যান্টের এতে পড়েছি, প্ল্যান্ট ফিজিওলজিতে পড়েছি। তো এখানে আমরা ব্রিদিং বলবো কারণ মানুষ কিন্তু এবারে আমরা পড়ব বিভিন্ন প্রাণীর বিভিন্ন রকম রেসপিরেটরি অর্গান। তো এই মেকানিজম অফ ব্রিদিং বিভিন্ন রকম প্রাণীতে, মেকানিজম ব্রিদিং ভ্যারি অ্যামং ডিফারেন্ট গ্রুপস অফ অ্যানিমালস, তাই তো বিভিন্ন রকম গ্রুপস অফ অ্যানিমালসের মধ্যে ভ্যারি করে, সবারই একই রকম হয় না, এবং এটা ডিপেন্ড করে দুটো জিনিসের ওপর। কি কি? একটা হচ্ছে হ্যাবিটেট, মানে সেই প্রাণীটা কোথায় থাকে, এবং 2 নম্বর হচ্ছে তার লেভেল অফ অর্গানাইজেশন, মানে তার সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, না টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন, না অর্গান সিস্টেম, কোন লেভেল অফ অর্গানাইজেশনে সে রয়েছে। সেই আমরা কিন্তু এগুলো কোথায় পড়েছি, আমরা কিন্তু এগুলো পড়েছি ক্লাস 11-এ ক্লাসিফিকেশন, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টারে। মনে রাখো, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, এদের বিভিন্ন রকম লেভেল অফ অর্গানাইজেশন আছে। তো আমরা কি বুঝলাম যে এটা অ্যাকচুয়ালি আমার পুরোপুরি হ্যান্ড রিটেন নোটস, এটা আমারই লেখা নোট। তো আমরা এখানে কি করেছি, খুব ছোট করে শর্টে বক্স করে করে আমরা এক একটা প্রাণীর এক এক রকম যেগুলো অর্গান, যেগুলো রেসপিরেটরি অর্গান, সেগুলো কিন্তু আমরা লিখেছি। তো আমি চলে যাব, সেগুলো দেখব যে কার কি কি রেসপিরেটরি অর্গান রয়েছে। তো আমরা কোন অ্যানিমেলের কিরকম রেসপিরেটরি অর্গান এবং তাদের টাইপ অফ রেসপিরেশন কেমন, সেগুলো আমরা জানবো। লোয়ার ইনভার্টিব্রেটস লাইক স্পঞ্জেস, সিলেন্ট্রেটস, ফ্ল্যাটওয়ার্মস অ্যান্ড প্ল্যানেরিয়া, এদের কেমন? এরা খুব সহজভাবে রেসপিরেশন করে, কেননা এরা কিন্তু অনুন্নত প্রাণী, একদম প্রথম দিকের লেভেলের প্রাণী। তো এরা কি করে, এক্সচেঞ্জ O2 অ্যান্ড CO2 বাই অনলি ডিফিউশন, সিম্পল ডিফিউশনের মাধ্যমে O2 অ্যান্ড CO2 এক্সচেঞ্জ করে। আর এদের রেসপিরেটরি অর্গান হচ্ছে এন্টায়ার বডি সারফেস, তারা এন্টায়ার বডি সারফেস দিয়ে কিন্তু রেসপিরেশন চালায়। এবার আমরা আসবো আর্থওয়ার্মসে। তো আর্থওয়ার্মসের রেসপিরেটরি অর্গান কি? আর্থওয়ার্মসের রেসপিরেটরি অর্গান হচ্ছে ময়েস্ট কিউটিকল। এরপর আমরা চলে আসবো ইনসেক্টের ক্ষেত্রে কি হয়, ট্রাকিয়াল রেসপিরেশন হয়। আর এই ট্রাকিয়াল রেসপিরেশন কার মাধ্যমে হবে? অবশ্যই নেটওয়ার্ক অফ টিউবস, যেগুলোকে বলা হয় ট্রাকিয়াল টিউবস। তারপরে আমরা চলে আসবো অ্যাম্ফিবিয়ান্সের মধ্যে বিভিন্ন রকম পার্ট আছে। অ্যাম্ফিবিয়ান্সদের নেকচার্সরা, আর তাছাড়া অ্যাকোয়াটিক আর্থ্রোপোডস। আমরা জেনে থাকবো যে অ্যাকোয়াটিক, ঠিক আছে, এই অ্যাকোয়াটিক যারা, যে কোনো মাছ হোক, গিল থাকে, তাই তো, ফুলকা থাকে। তো এই মাছের ক্ষেত্রে যেগুলো মাছ এবং জলজ প্রাণী যারা রয়েছে, অ্যাকোয়াটিক আর্থ্রোপোডসরাও। তারপর প্রন, যেগুলো আমরা খাই, চিংড়ি মাছ, প্রন। তারপর হচ্ছে বিভিন্ন রকম এরকম নানা রকম ফিশ রয়েছে। তারপর মোলাস্কা, পাইলা গ্লোবাসা, তাই তো, মোলাস্কা। আচ্ছা, কিং ক্র্যাব, এদের সবারই কিন্তু গিল দিয়ে রেসপিরেটরি অর্গান, তাদের গিল, এবং তারাকে ব্রাঙ্কিয়াল রেসপিরেশন করে। গিল দিয়ে যে রেসপিরেশন গুলো হয়, তার সেই নামটা হচ্ছে ব্রাঙ্কিয়াল রেসপিরেশন। তো অ্যাম্ফিবিয়ান্সরা করে হচ্ছে এক্সটার্নাল গিল দিয়ে, অ্যাম্ফিবিয়ান্স, অ্যাকোয়াটিক আর্থ্রোপোডস, এরা সব এক্সটার্নাল গিল দিয়ে করে। মোলাস্কারা করে ইন্টারনাল গিল দিয়ে। আর কিং ক্র্যাবের, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিং ক্র্যাবের রেসপিরেটরি অর্গান হচ্ছে বুক গিল। এটা কিন্তু ছোটবেলা থেকে আমরা পড়ে আসি, বুক গিল আর বুকলাং হচ্ছে স্করপিও না স্পাইডারের বুকলাং, আর বুক গিল হচ্ছে কিং ক্র্যাব। আচ্ছা, আমরা এটা কিভাবে মনে রাখবো? আমি একটু আগেই বললাম যে গিল কাদের দেখা যায়? জলজ প্রাণীদের। তো আচ্ছা বলো তো, স্পাইডার আমরা কি জলে দেখি না ডাঙায় দেখি? আমরা কিন্তু বাড়িতেও স্পাইডার দেখি। তো বাড়িতে যেগুলো দেখা যাবে সেগুলো তো আমরা জলজ নয়। গিল আর বুক লাং সম্পর্কে তো দেখা গেল যে বুক গিল কাদের থাকে? যারা অ্যাকোয়াটিক, মানে অ্যাকোয়াটিক প্রাণী, সে হলো কিং ক্র্যাব।
কিং ক্র্যাব কিন্তু আমরা জলে দেখতে পাই, কাঁকড়া কিন্তু আমরা সমুদ্রে দেখতে পাই, কিং ক্র্যাবটা আমরা সমুদ্রে বা জলে দেখতে পাই, অর্থাৎ এটা জলজ প্রাণী। তো তাদের কি থাকবে, তার মানে তাদের থাকবে বুক গিল। আর বুক লাং কার থাকবে, স্পাইডার, যেটা আমরা ডাঙায় দেখতে পাই, আমাদের বাড়িতেও দেখতে পাই। স্পাইডার, স্করপিয়ন, এদের থাকবে হচ্ছে বুক লাং, রাইট। তো এরপর দেখো আসবে অ্যাম্ফিবিয়ান্স লাইক ফ্রগ। ফ্রগ কিন্তু আবার আলাদা রকম। ফ্রগের কি হয়, ফ্রগের তোমরা লক্ষ্য করবে ব্যাঙের গাটা কিন্তু একটু ভেজা ভেজা হয়। তো ময়েস্ট স্কিন দিয়ে কিন্তু এটা অ্যাকচুয়ালি রেসপিরেশন চালায়, কিউটেনিজিয়াস রেসপিরেশন বলা হয়, কিউটেনিয়াস রেসপিরেশন বলা হয় এই রেসপিরেশনটাকে। তো তাহলে কি, এরা কিন্তু ময়েস্ট স্কিন দিয়ে রেসপিরেশন চালায়। এরকম ফ্রগ রয়েছে, তারপর টেরিস্ট্রিয়াল অ্যাম্ফিবিয়ান্স রয়েছে, অ্যাডাল্ট অ্যাম্ফিবিয়ান্স রয়েছে, এরা সবাই কিন্তু এইভাবেই রেসপিরেশন করে। এবার টোড, টোড কিন্তু আবার ব্যাঙের থেকে আলাদা। তারা কি করে, ব্রাক্কোফ্যারেঞ্জিয়াল রেসপিরেশন করে, ব্রাক্কোফ্যারেঞ্জিয়াল ক্যাভিটির মাধ্যমে। আচ্ছা, আমরা কিন্তু স্করপিয়ন স্পাইডারের সম্পর্কে একটু আগেই বললাম যে স্করপিয়ন স্পাইডারে কি, বুক লাংস, বুক লাংস দিয়ে কিন্তু তারা রেসপিরেশন চালায়। এবার আমরা চলে আসবো একদম লাস্টে, লাস্টে আমরা চলে আসবো অ্যাম্ফিবিয়ান্স, রেপটাইলস, বার্ডস অ্যান্ড ম্যামালস। এরা কি করে, যেটা আমি আগেও বলেছি, লাংস দিয়ে রেসপিরেশন চালায়, তাই জন্য এই রেসপিরেশনকে বলা হয় পালমোনারি রেসপিরেশন। আর ভাস্কুলারাইজড ব্যাগস, অ্যাকচুয়ালি লাং মানে কিন্তু একটা ব্যাগ। কেমন ব্যাগ, ভাস্কুলারাইজড ব্যাগ। কেন, সেটা আমরা আস্তে আস্তে টপিক এগোতে থাকলে আমরা কিন্তু জানতে পারবো। তো আমরা কিন্তু এখানে কি দেখলাম, যে বিভিন্ন প্রাণীর বিভিন্ন রকম রেসপিরেটরি অর্গান। আমরা এখানে বেশিরভাগ ইনফরমেশন এনসিইআরটি থেকে নিয়েছি, কিন্তু কিছু কিছু কিন্তু আমরা বাইরে থেকেও নিয়েছি। কেননা শুধু এনসিইআরটি, অবশ্যই এনসিইআরটি পড়া এনাফ নিটের জন্য, কিন্তু কিছু কিছু পয়েন্ট আমরা বাইরে থেকেও নিই, বা বাইরে থেকে নিতে হয়, কেননা হতেই পারে চলে এলো, হতেই পারে অন্য কোথাও থেকে চলে এলো। তো আমরা এভাবে এটা দেখলাম। এরপরে আমরা চলে আসব হিউম্যান রেসপিরেটরি সিস্টেমে। হিউম্যান রেসপিরেটরি সিস্টেমের পাথওয়েটা আমরা বলবো। আমরা এতক্ষণ কি পড়ছিলাম, আমরা পড়ছিলাম হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। তো হিউম্যান রেসপিরেটরি সিস্টেমের যে পাথওয়ে, মানে আমরা যে শ্বাস নিচ্ছি, নিঃশ্বাস হিসেবে ছাড়ছি, প্রশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়ছি, তো এর একটা নিশ্চয়ই পাথওয়ে আছে, কোন পথ দিয়ে আমাদের বাইরে থেকে, পরিবেশ থেকে অক্সিজেন আমাদের শরীরের মধ্যে ঢোকে, সেই পাথওয়েটাই আমি 3D মডেলের মাধ্যমে দেখাবো। সবাই দেখবে যে এই যে নাসাল ক্যাভিটি রয়েছে না, নাসাল ক্যাভিটি হচ্ছে আমাদের ফার্স্ট যে পাথ, ফার্স্ট পাথ। আমরা প্রথমেই আগে শ্বাস যখন নিচ্ছি তখন প্রথমেই কি হয়, আমরা নাক দিয়ে শ্বাস নিই, তো নাকে ফার্স্টে ঢোকে নাসাল ক্যাভিটিতে, তারপরে এই ওরাল ক্যাভিটিতে এসে কোথা দিয়ে ঢোকে, ফ্যারিংস দিয়ে। নেক্সট, আচ্ছা আমরা আস্তে আস্তে কিন্তু ফ্যারিংস ল্যারিংস কোনটা কি আমরা সবই জানবো, বাট ফার্স্টে আগে পরিচিতিটা দিয়ে নিই। তো ওরাল ক্যাভিটির পরে আমরা যাব হচ্ছে ফ্যারিংসে, তারপরে অক্সিজেনটা কোথায় যাবে, ল্যারিংসে, তারপর যাবে ট্রাকিয়াতে, আর নেক্সট যাবে ব্রঙ্কাইতে, যেটা এখানে লেখা আছে মেন ব্রঙ্কাস। তারপর ব্রঙ্কাইগুলো আরো ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে হবে ব্রঙ্কিওলস, সেই পথ দিয়ে যাবে। নেক্সট আর লাস্ট পার্ট হচ্ছে অ্যালভিওলাই। তো এইভাবে আমাদের লাংসটা তৈরি। সবাই দেখতে পাবে গোলাপি রঙের যে ছবিটা রয়েছে, দুটো রয়েছে আমাদের বডিতে, দুখানা লাংস, তাই তো আমরা সবাই জানি এটা। তো এই লাংসের যে সাথে দেখো সবাই রয়েছে এই যে ট্রাকিয়া, এই যে ট্রাকিয়াটা ভাগ হয়ে, এই যে ট্রাকিয়াটা ভাগ হয়ে এই দুটো ভাগে দুদিকে চলে গেছে। তো আমরা এই সম্বন্ধে ডিটেলসে আমরা এখন পড়বো। তো সবাই জানবে যে হিউম্যান রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে সাধারণত এই যে লাংস দিয়ে, ঠিক আছে, আমরা এতক্ষণ কিন্তু পড়লাম যে লাংসের মাধ্যমে কিরকম রেসপিরেশন হয়, পালমোনারি রেসপিরেশন। তা পালমোনারি রেসপিরেশন কারা করে, পালমোনারি রেসপিরেশন করে অ্যাম্ফিবিয়ান্স, রেপটাইলস, বার্ডস অ্যান্ড ম্যামালস। অ্যাম্ফিবিয়ান্স অবভিয়াসলি সব অ্যাম্ফিবিয়ান্স নয়, বাট ম্যামালস এর মধ্যে, সমস্ত ম্যামালস, সমস্ত বার্ডস এর মধ্যে কিন্তু আমরা লাংস দেখতে পাই। তো এই মানে এই যে পাথওয়েটা আমরা একটু আগে বললাম, তো সেটা কাদের ক্ষেত্রে, ম্যানের ক্ষেত্রে আমরা বললাম। তো এরকম টাইপেরই প্রায় বেশিরভাগ ম্যামালসের ক্ষেত্রে কিন্তু এই একই পাথওয়ে
আমাদের দেখা যায়, তাই তো? এই বিভিন্ন অ্যানিমালসের ক্ষেত্রে কিন্তু একই রকম পাথওয়ে দেখা যায়। তো এই যে নাসাল ক্যাভিটি আমরা পড়লাম, নাসাল ক্যাভিটি মানে হচ্ছে নাসা গহ্বর, যেটা আমরা বাংলায় বলি। তো এই যে নাকের ফুটো, যে নাকের ছিদ্র, এগুলোকে কি বলে তোমরা কি জানো? এগুলোকে বলা হয় হচ্ছে এক্সটার্নাল নস্ট্রিলস। তো এই এক্সটার্নাল নস্ট্রিলস গুলো অ্যাকচুয়ালি, মানুষের যে এক্সটার্নাল নস্ট্রিলস আছে না, সেটা কিন্তু আরো একটা প্রাণীর অন্য কোনো অঙ্গের মতোই খানিকটা মিল রয়েছে। বলতে পারবে সেই অঙ্গের নাম কি? সেই পার্টের, সেই অর্গানের নাম কি? হ্যাঁ, ককরোচের স্পিরাকেল। আমাদের আপার লিপসের ওপর যে এক্সটার্নাল নস্ট্রিলস থাকে, সেগুলো অদ্ভুতভাবে আরশোলার স্পিরাকেলের মতো দেখতে। তো অ্যাকচুয়ালি স্পিরাকেলের মতো দেখতে বলবো না, অ্যাকচুয়ালি স্পিরাকেলের মতো সিমিলার এই অর্গানটা। তো এবার আমরা জানলাম যে নাসাল ক্যাভিটির যে এক্সটার্নাল নস্ট্রিল, সেটা না হয় আরশোলার মতো দেখতে, সেটা বাদই দিলাম। এবার আমরা চলে আসবো ফ্যারিংসে, তাই তো? আমরা নাসাল ক্যাভিটির পর কি পড়েছিলাম? ফ্যারিংস। আচ্ছা, দেখে বলো তো ফ্যারিংসটা কোথায় রয়েছে? হ্যাঁ, মাউথ পার্টে রয়েছে। তো এই ফ্যারিংসটা অ্যাকচুয়ালি এই গলার নিচে এই জায়গাটায় কি হয়, ফুড আর এয়ারের কমন প্যাসেজ, তাই তো? আমরা জানি ফ্যারিংস কিন্তু ফুড অ্যান্ড এয়ারের কমন প্যাসেজ। তো আমরা অনেক সময় দেখে থাকবো যে গলায় খাবার আটকে যায়, তাই তো? আমরা তখন শ্বাস নিতে পারি না। এটার কারণ কি? অবশ্যই এটার কারণ এটাই যে ফ্যারিংস দিয়ে দুটো জিনিসই পাস করে। তো যখন ফুডটা কোনোভাবে ওই এয়ারের যে প্যাসেজ, সেটা অবশ্যই কিছুটা আলাদা, কিন্তু ওই জায়গাটা কমন হয়ে বাকি পরে আলাদা হয়ে যায়। তো ওই যে পরে আলাদা হয়ে যেত, আমরা দেখলাম এই ফ্যারিংসে পর ল্যারিংসে যেত, খাবার যদি ওইভাবে ওখানে আটকে যায় সেই জায়গাটায়, তখন আমরা কি হয়, আমাদের দম আটকে আসে। আমরা যেটা সাধারণত হয় এরকম, খাবার অনেক সময় তাড়াতাড়ি খেলে বা অন্যমনস্ক হয়ে খেলে এরকম প্রচুর সময় হয়ে থাকে। তো এটার কারণ কিন্তু একদম এইটাই যে ফ্যারিংস অবশ্যই এয়ার আর ফুডের কমন প্যাসেজ। এবার আমরা চলে আসবো ল্যারিংসে, তাই তো? পরের পার্ট, নেক্সট পার্ট কি? ল্যারিংস। ল্যারিংস কি জানো তোমরা? ল্যারিংস হচ্ছে ভয়েস বক্স, তার মানে ল্যারিংস দিয়ে আমরা কথা বলতে পারি। অ্যাকচুয়ালি ল্যারিংস ইজ আ কার্টিলেজিনাস বক্স, কার্টিলেজ দিয়ে তৈরি। তো কার্টিলেজিনাস বক্স, এখানে কিন্তু টোটাল 9টা কার্টিলেজ আছে, মনে রাখতে হবে। তো টোটাল 9টা কার্টিলেজ রয়েছে। তো এই ফ্যারিংসের মধ্যে এই যে ল্যারিংসের মধ্যে যে টোটাল 9টা কার্টিলেজ রয়েছে, তো কার্টিলেজিনাস যে বক্স, সেটা কিন্তু আমাদের কি বললাম একটু আগে, সাউন্ড প্রোডাকশনে সাহায্য করে, অ্যাকচুয়ালি সাউন্ড বক্স অর ভয়েস বক্স। আর যে ভোকাল কর্ডস, আমরা শুনেছি ভোকাল কর্ডস আমাদের গলায় থাকে, এই ভোকাল কর্ডস কিন্তু হায়ালিন কার্টিলেজ দিয়ে তৈরি। এটা মাথায় রাখবে, হায়ালিন কার্টিলেজ দিয়ে তৈরি আমাদের ভোকাল কর্ডস। তো এই ছবিতে আমরা মোটামুটি যা যা দেখতে পাচ্ছি, এরপরই চলে আসবে ট্রাকিয়া, অ্যান্ড দেন ব্রঙ্কাই, দেন ব্রঙ্কিওলস অ্যান্ড অ্যালভিওলাই। আশা করি ছবিটা তোমরা মোটামুটি দেখে ফেলেছো। এখানে এইটুকুই রয়েছে এই ছবিতে, আমাদের পুরো পরপর যেভাবে যে প্যাসেজ দিয়ে আমাদের বাইরে থেকে দেহের ভেতরে হচ্ছে অক্সিজেন যায়, এবং সেই একই পথ দিয়ে অবশ্যই কার্বন ডাইঅক্সাইডও বেরোয়। তো সেই যে ছবিটা আমাদের রয়েছে। তো এবার আমরা চলে আসবো গ্লটিস আর এপিগ্লটিস নিয়ে। এগুলো কিন্তু সবকিছুই আমরা ভিজুয়ালাইজ করব। তো গ্লটিস আর এপিগ্লটিস কি না, আমরা যখন কোনো কিছু খাবার গিলি, swallowing করি, during swallowing glottis can be covered by a thin elastic cartilaginous flap called epiglottis to prevent the entry of food into the larynx। আমি একটু আগেই কি বললাম যে ফ্যারিংস কিন্তু কমন প্যাসেজ ফর ফুড অ্যান্ড এয়ার, ওই ফ্যারিংস জায়গাটা দিয়ে দুটোই যায়, কিন্তু ওই ফুড যখন ফ্যারিংস দিয়ে যাচ্ছে তারপরে ল্যারিংসে ঢুকে পড়ে, তাহলে কিন্তু গলতটা হয়ে যায়, আমাদের গলায় খাবার আটকে যায়। গলায় যে খাবার আটকে যায় সেটাকে কিন্তু এটাই। তো এটা যাতে না হয়, নিশ্চয়ই তার জন্য কোনো ব্যবস্থা থাকবে। আমাদের দেহ কিন্তু সেই ব্যবস্থা করে রেখেছে। কি করেছে না, গ্লটিসের মধ্যে, গ্লটিসের ওপরে একটা ঢাকনা দিয়েছে, সেই ঢাকনাটা কি? এপিগ্লটিস। এই ঢাকনাটা কি হয়, যখন খাবার ওই পথ দিয়ে যায়, ঢাকনাটা জাস্ট বন্ধ হয়ে যায়। ঢাকনা যখন বন্ধ হয়ে যায়, কি হয়, ওখান দিয়ে যেতে পারে না, ওই
গ্লটিসের ভেতর দিয়ে গিয়ে ল্যারিংস দিয়ে ট্রাকিয়া দিয়ে যেতে পারবে না, কি হবে, অন্য পদে চলে যাবে, যেটা ফুডের পদ, যেটা আমরা কিন্তু পড়বো ডাইজেশন অ্যাবসর্পশনে, যে কি পথে কোন পথে আমাদের খাদ্য আমরা এই যে জিভ দিয়ে যাচ্ছে খাবার গিয়ে গিয়ে কখন কোন পথে আমাদের স্টোমাকে এসে পড়ে, সেটা আমরা ডাইজেশন অ্যাবসর্পশন চ্যাপ্টারে জানবো। তো এখানে আমরা যেটা জানছি সেটা আগে দেখি। তো এইভাবে এপিগ্লটিসটা ঢাকনা দিয়ে রাখে গ্লটিসকে, হয়ে গেল। এবার আমরা কোথায় যাব, ট্রাকিয়াতে। ট্রাকিয়া ইজ আ স্ট্রেট টিউব এক্সটেন্ডিং আপ টু দ্য মিড thoracic cavity which divides at the level of fifth thoracic vertebra T5। অনেক সময় কি হতে পারে, T5 দিয়ে দিল, T5 দিয়ে দিলে তখন হতে পারে যে বুঝতে পারলাম না, সেটা করলে কিন্তু হবে না। T5 দিয়ে দিলেও কিন্তু আমাদের বুঝতে হবে জিনিসটা। এক্সকিউজ মি। তো কি বললাম, যে ট্রাকিয়া কিন্তু স্ট্রেট টিউব এক্সটেন্ডিং আপ টু দা মিড থোরাসিক ক্যাভিটি, মিড থোরাসিক ক্যাভিটি পর্যন্ত এক্সটেন্ড করে। আমাদের মাঝখান দিয়ে, বুকের মাঝখান দিয়ে যে থোরাসিক ক্যাভিটি রয়েছে সেটার মিড থোরাসিক ক্যাভিটি মাঝখান অব্দি, এবং সেটা কোন লেভেলে, পেছনে থোরাসিক ভার্টিব্রা কলাম রয়েছে, সেখানে T5 অব্দি কিন্তু এই ট্রাকিয়াটা যায় ইনটু আর রাইট অ্যান্ড লেফট প্রাইমারি ব্রঙ্কাই। এই ট্রাকিয়া গুলো বিভক্ত হয়ে দুপথে গিয়ে ব্রঙ্কাই হিসেবে যায়। কোন পথে তাহলে বিভক্ত হলো, কোন জায়গায় বিভক্ত হলো, একদম T5 এ, যেখানে আমাদের ফিফথ থোরাসিক ভার্টিব্রা রয়েছে। তো এবার এই ফিফথ থোরাসিক ভার্টিব্রা, এখানে কিন্তু ট্রাকিয়াটা যেখানে রয়েছে সেখানে কিন্তু 16 to 20 কার্টিলেজিনাস রিং থাকে। এই কার্টিলেজিনাস রিং গুলো কেমন দেখতে, এগুলো কিন্তু অর্ধ মানে হাফ, ফুল নয়, ঠিক আছে, একেবারেই ফুল নয়, এগুলো ইনকমপ্লিট কার্টিলেজিনাস রিং, 16 to 20 কার্টিলেজিনাস রিং থাকে এর মধ্যে। আমি একটু একে দেখিয়ে দিতে পারি। দেখো, আমি ছবিতেও দেখিয়েছি, এই যে ট্রাকিয়া কিন্তু দুভাগে বিভক্ত হয়ে যায়, এখানে T5 এর জায়গায়, T5 এ সেখানে বিভক্ত হয়ে যায়, পেছনের দিকে আছে T5 টা, বুঝে নিও। তো এইখানে এরকম এরকম রিং থাকে, এবং কটা থাকে, 16 to 20 কার্টিলেজিনাস রিং, এবং এগুলো ইনকমপ্লিট, কমপ্লিট নয়। তো ওকে, এবার আমরা চলে যাব, অ্যাকচুয়ালি এটা মুছে যাবে কিন্তু। এবার আমরা চলে যাব কোথায়, এবার আমরা চলে যাব আগের জায়গায়। তো এবার ব্রঙ্কাইতে ডিভাইড হলো। এবার ব্রঙ্কাই কি হবে, ইচ ব্রঙ্কাই আন্ডারগোজ রিপিটেড ডিভিশন টু ফর্ম ব্রঙ্কিওলস। ব্রঙ্কিওলস তৈরি হবে, তার আগে সেকেন্ডারি এন্ড টারশারি ব্রঙ্কাই তৈরি হবে। প্রত্যেকটা জিনিসই ব্রঙ্কাই তৈরি হবে, প্রত্যেকটা জিনিসই বিভক্ত হয়ে হয়ে বিভিন্ন দিকে শাখা প্রশাখা হয়ে যায়। তো আমরা কিন্তু প্রথমটাকে কি বলি, প্রাইমারি, তারপর বলি সেকেন্ডারি, তারপর বলি টারশারি, তাই তো। তো ব্রঙ্কাইও কিন্তু বিভক্ত হলে ফার্স্টে বলা হয়, যেটা আর কি হলো ব্রঙ্কাইটা, সে ফার্স্ট ব্রঙ্কাই, সেটা তো প্রাইমারি ব্রঙ্কাই, তারপর কি হবে সেকেন্ডারি, টারশিয়ারি, দেন হবে ব্রঙ্কিওলস। এই ব্রঙ্কিওলস সেকেন্ডারি টারশিয়ারি রয়েছে। সেই ব্রঙ্কিওলস গুলো শেষে কি আসে, টার্মিনাল ব্রঙ্কিওল, তিন টার্মিনাল ব্রঙ্কিওলে গিয়ে শেষ হয়। ওকে, তো আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখব, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখব, যে লেফট ব্রঙ্কাস ইজ মোর লেন্দি দেন রাইট ব্রঙ্কাস অর। ওকে, তো trachea, primary, secondary and tertiary bronchi and initial bronchioles are supported by incomplete cartilaginous rings, যেটা আমি বলেছিলাম কিছুটা আগেই, যে 60 to 20 cartilaginous ring থাকে, ইনকমপ্লিট cartilaginous ring থাকে এই পুরো ট্রাকিয়া, প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি ব্রঙ্কাই, ব্রঙ্কিওল, এই ফেজটাতে। তো এই কার্টিলেজ রিং এর সম্পর্কে আমরা কয়েকটা পয়েন্ট লিখব, কেমন হয়, সি সেট হয়, মানে ইনকমপ্লিট, তার মানে সি হবে, ও তো হবে না, অবশ্যই সি হবে। এবার আর কি হয়, ভেন্ট্রালি
মানে সামনের দিক থেকে হায়ালিন থাকে, হায়ালিন কার্টিলাইজড। ওকে, অ্যান্ড থার্ড পয়েন্ট হচ্ছে প্রিভেন্টস কোলাপস অফ ট্রাকিয়া। প্রিভেন্টস কোলাপস অফ, এটা কিন্তু আমার সাথে সাথে তোমরা লিখে নিও। রাইট, প্রিভেন্ট কোলাপস অফ ট্রাকিয়া। আমরা আবার ফিরে আসি এখানে। এরপর বলা হচ্ছে কি, each terminal bronchiole gives rise to a number of very thin irregular walled and vascularized bag-like structure called alveoli। এই যে শেষ হলো ট্রাকিয়া, ট্রাকিওল, মানে ব্রঙ্কাই, সরি ট্রাকিয়া, ব্রঙ্কাই, ব্রঙ্কিওল, তারপর যে শেষ হলো, আমি কিন্তু একটু আগেই বলেছিলাম একদম শেষে কি থাকে, অ্যালভিওলাই থাকে। এটা হলো টারশারি ব্রঙ্কিওল। অ্যালভিওলাটা দেখতে হবে এইরকম অ্যালভিওলাই, ভাস্কুলারাইজড ব্যাগ লাইক, থিন ওয়াল্ড, যদিও এটা ঠিক হয়ে যাচ্ছে। ওকে, ইরেগুলার ওয়াল্ড মানে পুরো মসৃণ এরকম নয়, একদম যেরকম এই যে এঁকেছি খানিকটা সেরকম ইরেগুলার ওয়াল্ড। আর এটা হচ্ছে ভাস্কুলারাইজড ব্যাগ লাইক স্ট্রাকচার, তাই তো? এগুলো হচ্ছে ব্যাগ, ভাস্কুলারাইজড ব্যাগ। এগুলোকে কি বলে? অ্যালভিওলাই। এইটাই কিন্তু অ্যাকচুয়াল সাইট ফর এক্সচেঞ্জ অফ গ্যাসেস, অ্যাকচুয়াল সাইট ফর এক্সচেঞ্জ অফ গ্যাসেস, রাইট? তো এই যে অ্যালভিওলাই সম্পর্কে আমরা জানলাম। আচ্ছা, আমি কিন্তু একটু আগেই বলেছিলাম যে ভাস্কুলারাইজড মানে কি, ভাস্কুলারাইজড ব্যাগ বলা হচ্ছে লাংসকে, এবং এখানে অ্যালভিওলাইকে নির্দিষ্টভাবে বলা হলো ভাস্কুলারাইজড ব্যাগ মানে কি, ভাস্কুলারাইজড কথাটার মানে কি? ভাস্কুলারাইজড কথাটার মানেই হচ্ছে যেটা ব্লাড ভেসেল অব্দি পৌঁছায়, যেটা কিন্তু আমি নোটেও লিখে রেখেছি, যেটা ব্লাড ভেসেল অব্দি পৌঁছায় সেটাকেই বলা হয় হচ্ছে ভাস্কুলারাইজড। যেটা বলছিলাম যে এই অ্যালভিওলাইতে যে শেষ হচ্ছে, অ্যালভিওলাটা কি অ্যাক্টিভ সাইট, অ্যাকচুয়াল সাইট ফর এক্সচেঞ্জ অফ গ্যাসেস। দ্য ব্রাঞ্চিং নেটওয়ার্ক অফ ব্রঙ্কাই, ব্রঙ্কিওলস অ্যান্ড অ্যালভিওলাই কম্প্রাইজ দ্য লাংস, তাই তো? এই পুরোটা মিলিয়েই তো আমাদের লাংসটা। উই হ্যাভ টু লাংস হুইচ আর কভার্ড বাই আ ডাবল লেয়ার প্লিউরা উইথ প্লিউরাল ফ্লুইড বিটুইন দেম। আমাদের যে ফুসফুস সেটা কি দিয়ে কভার করা আছে? প্লুরা দিয়ে কভার করা আছে, এবং এই প্লুরার মাঝখানে আছে প্লুরাল ফ্লুইড। এই প্লুরাল ফ্লুইডটা কি করে? এটা অ্যাকচুয়ালি রিডিউসেস ফ্রিকশন অন দ্য লাং সারফেস, লাং সারফেস যাতে ফ্রিকশন না হয় কোনো রকম, তো তার জন্য কি ফ্লুইড থাকে, প্লুরাল ফ্লুইড থাকে। দ্য আউটার প্লুরাল মেমব্রেন ইজ ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ দ্য, তো কি বললাম একটু আগে যে ডাবল মেমব্রেন থাকে, ডাবল লেয়ার মেমব্রেন থাকে, তো আউটার লেয়ারটা কি হয়? আউটার লেয়ার হচ্ছে কিসের ক্লোজ কন্ট্যাক্টে থাকে? থোরাসিক লাইনিং এর ক্লোজ কন্ট্যাক্টে থাকে। থোরাসিক ক্যাভিটি এইদিকে তো থাকে, থোরাসিক ক্যাভিটির মধ্যেই তো অ্যাকচুয়ালি আমাদের ফুসফুসটা রয়েছে, তো থোরাসিক লাইনিং এর দিকে থাকে। যেখানে ইনার প্লুরাল মেমব্রেনটা কোথায় থাকে? কন্ট্যাক্ট উইথ দ্য লাং সারফেস, মেন যে লাং সারফেস সেটা লাংয়ের ওপরই তো ফার্স্ট মেমব্রেন, তারপর সেকেন্ড মেমব্রেন থাকে, তারপরে বাইরে যে মেমব্রেনটা সেটা আউটারের দিকে থাকবে, এবং ভেতরে যে মেমব্রেনটা সেটা লাং সারফেসে থাকবে। তারপর আমরা পড়বো নেক্সট কি, যে লাংস আর এনক্লোজড ইন প্লুরাল মেমব্রেন, যেটা একটু আগে বললাম। দ্য লাংস আর সিচুয়েটেড ইন দ্য থোরাসিক চেম্বার হুইচ ইজ অ্যানাটমিক্যালি অ্যান্ড এয়ার টাইট চেম্বার। তো লাংস তো থোরাসিক চেম্বারে থাকে, থোরাসিক ক্যাভিটির মধ্যে থাকে, এবং সেগুলো, এটা কি এয়ার টাইট। এয়ার টাইট কথার মানে কি? ফুসফুসে যদি একটা কিছু, মানে একটা পিন দিয়ে ফুটিয়ে দেওয়া হয় না, তাহলে কিন্তু সেটা কাজ করা বন্ধ করে দেবে। বেলুন যেমন ফুটিয়ে দিলে, বেলুন তো এয়ার টাইট একটা জিনিস, এখানে কোনো রকম এয়ারের পাস হয় না বেলুনের মধ্যে, তো ওই জন্য ওখানে যদি আমি একটা পিন দিয়ে ফুটাই তাহলে কিন্তু বেলুনটা ফেটে যায়। ঠিক সেইভাবে ফুসফুসে যদি আমি একটা পিন দিতে পারি, পিন দিয়ে একটা ফুটিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু ফুসফুসটা কি হবে? একদম কাজ করা বন্ধ করে দেবে এবং ফেটে যাবে। তো এই লাং, এই যে ফুসফুস, এটা কিভাবে অবস্থিত? এটা
বিভিন্ন দিকে বিভিন্ন জিনিস রয়েছে। ডরসালি রয়েছে ভার্টিব্রাল কলাম, পেছনের দিকে ফুসফুসের পেছনের দিকে রয়েছে ভার্টিব্রাল কলাম। একটু পরে আমরা আরেকবার ভিজুয়ালাইজ করবো জিনিসটাকে। ডরসালি রয়েছে ভার্টিব্রাল কলাম, ভেন্ট্রালি রয়েছে স্টারনাম। সামনের দিকে কি থাকে? স্টারনাম থাকে তো নিশ্চয়ই জানি। ল্যাটারালি থাকে হচ্ছে রিবস, অ্যান্ড অন দ্য লোয়ার সাইড এই ফুসফুসের নিচে থাকে ডায়াফ্রাম, যেটা হচ্ছে ডোম শেপ ডায়াফ্রাম, এবং এই ডায়াফ্রামে কিন্তু ফ্রেনিক মাসেল থাকে। তো এই ফ্রেনিক মাসেলটা অ্যাকচুয়ালি স্মুথ মাসেল অ্যান্ড এই ডায়াফ্রাম কিন্তু একমাত্র ক্যারেক্টারিস্টিক ফিচার অফ ম্যামালস, একমাত্র ম্যামালসেরই কিন্তু এই ডায়াফ্রামটা থাকে। দেখো আমরা চলে এসেছি ভিজুয়ালাইজ করতে। এই যে লাং, চলো আমরা দেখি এটার মধ্যে কি আছে। এই যে লাংস দেখতে পাচ্ছ না, এই লাংসের নিচেই কিন্তু আছে কি আছে? লাংসের নিচে আছে ডায়াফ্রাম। এই যে এই পোর্শনটা হচ্ছে ডায়াফ্রাম, থোরাসিক ডায়াফ্রাম লেখাই রয়েছে এখানে। এই যে এই পোর্শনটা হচ্ছে ডায়াফ্রাম, তাহলে এই ডায়াফ্রামটা কোথায় থাকলো? নিচে থাকলো তো। আচ্ছা, আমরা যদি এটাকে একটু ঘুরিয়ে নিই, দেখতে পাবে এই জিনিসটা, এটা হচ্ছে অসোফ্যাগাস। এই অসোফ্যাগাসটা আমরা ডাইজেশন চ্যাপ্টারে পড়ি, তাই এখন আমরা জেনে এটা ব্রঙ্কাস। দেন এই ব্রঙ্কাস থেকে বিভিন্ন রকম শাখা প্রশাখা বেরিয়েছে, সেগুলো কি একটু আগেই বলেছিলাম, সেগুলো হচ্ছে ব্রঙ্কিওল। ব্রঙ্কাই থেকে ব্রঙ্কিওল হয়, ব্রঙ্কাই প্রাইমারি সেকেন্ডারি টারশারি ব্রঙ্কাই হয়, তারপর প্রাইমারি সেকেন্ডারি টারশারি ব্রঙ্কিওল হয়, একদম শেষে যেটা থাকে সেটা হচ্ছে অ্যালভিওলাই। এবার তোমরা খেয়াল করছো, দেখো কি হচ্ছে। একবার বেলুনের মতো, ফুসফুস অ্যাকচুয়ালি বেলুনের মতো, বেলুনটা একবার ফুলছে, একবার আবার কি হচ্ছে? উঠে যাচ্ছে, একবার স্ট্রেচ হচ্ছে, আবার নিজের জায়গায় রিল্যাক্স হয়ে যাচ্ছে। এই জিনিসটা আমরা পড়বো হচ্ছে রেসপিরেশনের যে সিস্টেমটা, সেটার মধ্যে কীভাবে রেসপিরেশনটা অ্যাকচুয়ালি হয়। তো এই ডায়াফ্রামটা নিচে দেখতে পাবে, এই ডায়াফ্রামটা কিন্তু এক সময় কি হচ্ছে? নিচের দিকে নেমে যাচ্ছে, তখন ফুসফুসের ভেতরের জায়গাটা ফুলে যাচ্ছে, এক্সটেন্ড করছে। তারপর আবার যখন ওই ডায়াফ্রামটা রিল্যাক্স করছে, নিজের জায়গায় চলে যাচ্ছে, তখন আবার ফুসফুসটা নিজের জায়গায় চলে যাচ্ছে। তাহলে এটা কখন কোনটা হচ্ছে? যখন দেখবে বড় হয়ে যাচ্ছে, তার মানে আমরা শ্বাস বুক ভরে নিচ্ছি। এই যে শ্বাস নিলাম, এই যে ছাড়লাম, এটা কি হলো? তখন আবার রিল্যাক্স হয়ে গেল। আমরা বুক ভরে যখন শ্বাস নেবো, তখন বুক ভরার জন্য কি হতে হবে? শ্বাসটা তো বেশি ঢুকতে হবে, তাই বেশি ঢোকার জন্য ফুসফুসের জায়গাটা বাড়াতে হবে। এটাই হচ্ছে এই অ্যানিমেশনের মাধ্যমে এই জিনিসটা দেখালাম। এটা আবার যখন পরের দিন পড়বো, পরের দিন যখন আমরা পরের লেকচারে অ্যাকচুয়ালি যখন আমরা সিস্টেমটা পড়বো, রেসপিরেশনের যে প্রসেসটা, রেসপিরেশনের যে সায়েন্সটা পড়বো, তখন কিন্তু আমি আরেকবার এই জিনিসটা দেখাবো। লেটস ব্যাক টু দ্য এনসিইআরটি। এখানে কিছু লাইন লিখেছে, যে লাইনগুলো খুব ইম্পর্টেন্ট। The part starting with external nostrils up to the bronchioles constitute the conducting part, whereas the alveoli and the ducts form the respiratory or exchange part for the respiratory system. এই কথাটার মানে কি? এই যে এক্সটার্নাল নস্ট্রিলস থেকে আমরা ফার্স্টেই পড়লাম যে পুরো প্যাসেজটা, পুরো পাথরটা এক্সটার্নাল নস্ট্রিলস থেকে পুরো অ্যালভিওলাই অবধি, কিন্তু এই এক্সটার্নাল নস্ট্রিলস থেকে কত অবধি? টার্মিনাল ব্রঙ্কিওলস অবধি অ্যাকচুয়ালি কন্ডাক্টিং পার্টে কিন্তু কোনো রকম রেসপিরেশনের কাজটা হয় না, বাট ওখানেও কিন্তু কিছুটা বায়ু থাকে। আমরা পরের টপিকে যখন আসবো টাইডাল ভলিউম সম্পর্কে জানবো। এই টাইডাল ভলিউমের মধ্যে এই জিনিসটা আমরা পড়বো হচ্ছে রেসপিরেশনের যে সিস্টেমটা, সেটার মধ্যে কীভাবে রেসপিরেশনটা অ্যাকচুয়ালি হয়। তো এই ডায়াফ্রামটা নিচে দেখতে পাবে, এই ডায়াফ্রামটা কিন্তু এক সময় কি হচ্ছে? নিচের দিকে নেমে যাচ্ছে, তখন ফুসফুসের ভেতরের জায়গাটা ফুলে যাচ্ছে, এক্সটেন্ড করছে। তারপর আবার যখন ওই ডায়াফ্রামটা রিল্যাক্স করছে, নিজের জায়গায় চলে যাচ্ছে, তখন আবার ফুসফুসটা নিজের জায়গায় চলে যাচ্ছে। তাহলে এটা কখন কোনটা হচ্ছে? যখন দেখবে বড় হয়ে যাচ্ছে, তার মানে আমরা শ্বাস বুক ভরে নিচ্ছি। এই যে শ্বাস নিলাম, এই যে ছাড়লাম, এটা কি হলো? তখন আবার রিল্যাক্স হয়ে গেল। আমরা বুক ভরে যখন শ্বাস নেবো, তখন বুক ভরার জন্য কি হতে হবে? শ্বাসটা তো বেশি ঢুকতে হবে, তাই বেশি ঢোকার জন্য ফুসফুসের জায়গাটা বাড়াতে হবে। এটাই হচ্ছে এই অ্যানিমেশনের মাধ্যমে এই জিনিসটা দেখালাম। এটা আবার যখন পরের দিন পড়বো, পরের দিন যখন আমরা
পরের লেকচারে অ্যাকচুয়ালি যখন আমরা সিস্টেমটা পড়বো, রেসপিরেশনের যে প্রসেসটা, রেসপিরেশনের যে সায়েন্সটা পড়বো, তখন কিন্তু আমি আরেকবার এই জিনিসটা দেখাবো। লেটস ব্যাক টু দ্য এনসিইআরটি। এখানে কিছু লাইন লিখেছে, যে লাইনগুলো খুব ইম্পর্টেন্ট। The part starting with external nostrils up to the bronchioles constitute the conducting part, whereas the alveoli and the ducts form the respiratory or exchange part for the respiratory system. এই কথাটার মানে কি? এই যে এক্সটার্নাল নস্ট্রিলস থেকে আমরা ফার্স্টেই পড়লাম যে পুরো প্যাসেজটা, পুরো পাথওয়েটা এক্সটার্নাল নস্ট্রিলস থেকে পুরো অ্যালভিওলে অবধি, কিন্তু এই এক্সটার্নাল নস্ট্রিলস থেকে কত অবধি? টার্মিনাল ব্রঙ্কিওলস অবধি অ্যাকচুয়ালি কন্ডাক্টিং পার্ট। কন্ডাক্টিং পার্টে কিন্তু কোনো রকম রেসপিরেশনের কাজটা হয় না, বাট ওখানেও কিন্তু কিছুটা বায়ু থাকে। আমরা পরের টপিকে যখন আসবো টাইডাল ভলিউম সম্পর্কে জানবো। এই টাইডাল ভলিউমের মধ্যে টাইডাল ভলিউমের মানটা হচ্ছে 500 ml। এই 500 ml এর মধ্যে 150 ml এই কন্ডাক্টিং জোনেই থেকে যায়, মানে সে কোনো রকম কাজ করে না, সে কোনো রকম রেসপিরেশনে সাহায্য করে না, জাস্ট ওই 150 ml যে বায়ুটা, সেটা কিন্তু কন্ডাক্টিং জোনেই থেকে যায়। তাহলে কন্ডাক্টিং জোন আমরা কতটা জানলাম? যে এক্সটার্নাল নস্ট্রিলস থেকে টার্মিনাল ব্রঙ্কিওলস অবধি। আর বাকি যেটা যেটা হচ্ছে অ্যালভিওলাই, অ্যালভিওলাই অ্যান্ড দ্য ডাক্টস, অ্যালভিওলার ডাক্টগুলো, এগুলো কিন্তু মেন রেসপিরেটরি অর্গান হিসেবে, রেসপিরেটরির যে মেন কাজটা সেটা কিন্তু এই বলেছিলাম যে অ্যাকচুয়াল সাইট, তো অ্যালভিওলাই কিন্তু অ্যাকচুয়াল সাইট, এটাই কিন্তু অ্যাকচুয়ালি রেসপিরেটরি সিস্টেমের রেসপিরেটরি পার্ট। দ্য কন্ডাক্টিং পার্ট ট্রান্সপোর্টস দ্য অ্যাটমসফেরিক এয়ার টু দ্য অ্যালভিওলাই, ক্লিয়ার্স ইট ফ্রম ফরেন পার্টিকেলস। এগুলো কিন্তু মেন রেসপিরেটরি অর্গান হিসেবে, রেসপিরেটরির যে মেন কাজটা সেটা কিন্তু এই বলেছিলাম যে অ্যাকচুয়াল সাইট, তো অ্যালভিওলাই কিন্তু অ্যাকচুয়াল সাইট, এটাই কিন্তু অ্যাকচুয়ালি রেসপিরেটরি সিস্টেমের রেসপিরেটরি পার্ট। দ্য কন্ডাক্টিং পার্ট ট্রান্সপোর্টস দ্য অ্যাটমসফেরিক এয়ার টু দ্য অ্যালভিওলাই, ক্লিয়ার্স ইট ফ্রম ফরেন পার্টিকেলস, হিউমিডিফাইডস অ্যান্ড অলসো ব্রিংস দ্য এয়ার টু বডি টেম্পারেচার। তাহলে আমি এখানে কি কি জানলাম? যে কাজ কি এদের। তো এই ফাংশন অফ কন্ডাক্টিং পার্টের মধ্যে কি কি আছে ফাংশন জেনে নিই আমরা। ফাংশন অফ কন্ডাক্টিং পার্টের মধ্যে ফার্স্টেই রয়েছে ফিল্ট্রেশন, তাই তো? এনসিইআরটি কিন্তু তাই বলছে আমাদের। ফিল্ট্রেশন মানে কি? ফরেন পার্টিকেলগুলোকে ফিল্টার করে দেয়, পরিষ্কার করে দেয়। তারপর আসছে হিউমিফিকেশন, বাষ্পটাকে বার করে। দেন কি করে? ব্রিং এয়ার টু দ্য বডি টেম্পারেচার, ঠিক কি না? ব্রিং এয়ার টু বডি টেম্পারেচার, তো বোঝা গেল নিশ্চয়ই। আমরা চলে আসি আবার আগের জায়গায়। কি বলছে এনসিইআরটি? বলছে যে যেটা বললাম যে এক্সচেঞ্জ পার্ট ইজ দ্য সাইট অফ অ্যাকচুয়াল ডিফিউশন অফ O2 অ্যান্ড CO2 বিটুইন ব্লাড অ্যান্ড অ্যাটমসফেরিক এয়ার। এই যে মেন সাইট, যে কিভাবে অ্যাটমসফেরিক এয়ারটা ব্লাড থেকে যাচ্ছে, যেভাবে যাচ্ছে, সেই অ্যাকচুয়াল সাইটটা কিন্তু এখানেই হয়। এই O2 অ্যান্ড CO2 যে এক্সচেঞ্জ হয় সেটা কিন্তু এই ব্লাড আর অ্যাটমসফেরিক এয়ারের মাধ্যমে এখানেই হয়। দ্য লাংস আর সিচুয়েটেড দ্য থোরাসিক চেম্বার, যেটা আমরা একটু আগেই বললাম যে কোথায় কিভাবে থাকে। নিচে থাকে ডায়াফ্রাম, পেছনের দিকে থাকে হচ্ছে ভার্টেব্রাল কলাম, সামনে থাকে হচ্ছে স্টারনাম, এই জিনিসগুলো। ওকে, আমরা আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস দেখবো যে রেসপিরেশন ইনভলভস দ্য ফলোয়িং স্টেপ। কি কি স্টেপ হয় রেসপিরেশনে? Breathing or pulmonary ventilation, by which atmospheric air is drawn in and CO2 rich alveolar air is released out. ব্রিদিং আর পালমোনারি ভেন্টিলেশন হয়, যেটার মাধ্যমে কি হয়? O2 ঢোকে, CO2 বেরিয়ে যায় দেহ থেকে। ডিফিউশন অফ গ্যাসেস O2 অ্যান্ড CO2 অ্যাক্রস অ্যালভিওলার মেমব্রেন, রাইট? ডিফিউশন কোথা দিয়ে? ডিফিউশন মানে কি? ব্যাপন। ব্যাপনটা কিসের মাধ্যমে হয়? অ্যালভিওলার মেমব্রেনের মাধ্যমে হয়। ট্রান্সপোর্ট অফ গ্যাসেস বাই দ্য ব্লাড, অবশ্যই গ্যাসের ট্রান্সফার ব্লাড দিয়েই হবে। ডিফিউশন অফ O2 অ্যান্ড CO2 বিটুইন ব্লাড অ্যান্ড টিস্যুস, O2 আর CO2 ডিফিউশন ব্লাড অ্যান্ড টিস্যুর মাধ্যমে হয়। আরেকটা কি? ইউটিলাইজেশন অফ O2 বাই দ্য সেলস ফর ক্যাটাবলিক রিয়াকশন, একদম ফার্স্টে চলে গেছিলাম, ফার্স্টে পড়েছিলাম আমরা। অ্যান্ড রেজাল্টেন্ট রিলিজ অফ CO2,
এই যে অটো যে সেল নিচ্ছে, তারপর তার মাধ্যমে তার ফলে, তো আজকে আমরা এইটুকু টপিক পড়লাম। নেক্সট দিন আমরা চলে যাব মেকানিজম অফ ব্রিদিং এ। তো তার আগে তোমাদের যদি এই লেকচারটা ভালো লেগে থাকে, তোমরা যদি এটা ফেসবুকে দেখে থাকো তাহলে লাইক করো, এবং পেজে গিয়ে লাইক দিয়ে এসো, যে পেজ থেকে এটা শেয়ার করা হলো। আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি দেখে থাকো আমাদের অ্যাপ প্রেপ নিচেইতে, তাহলে অবশ্যই অ্যাপটাকে সাবস্ক্রিপশন করে নিও, এবং তাতে কি হবে, তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি টোটাল একদম 1 বছরের টোটাল কোর্স কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং খুবই রিজনেবল প্রাইসে। তো তোমরা নিলে তোমাদের সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হবে, সমস্ত ডাউট ক্লিয়ার করব আমরা। আমরা প্রতিদিন কুইজ দিতে থাকবো, এবং তোমাদের পড়াশোনার পুরো দায়িত্ব কিন্তু আমাদের।